স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আগের দিন যতটুকু করিয়েছিলাম তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। তো দেখো, আজকের টপিকটা হচ্ছে কৈবর্তা রিভোল্ট। তো কি বলেছে দেখো, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 11th century AD, মানে 11 খ্রিস্টাব্দের সেই শেষের দিকে যখন পালাস রুল করছিল, দ্য কৈবর্তা রিভোল্টটা দেখা গেছে। কৈবর্তাস ওয়ার প্রবাবলি বোটম্যান অর ফিশারম্যান, মানে ওরা নয় মাছ ধরার জেল ছিল, নয় বোটম্যান মানে যারা নৌকা চালাতো। ওই সময় কৈবর্তাস হ্যাড ইনফ্লুয়েন্স ইন নর্থ বেঙ্গলের উপর প্রভাব ছিল। এই অ্যাকাউন্ট অফ এই যে যুদ্ধটা ঝামেলাটা হয়েছিল ওটা কোথায় দেখা যাবে না, রামচরিত অফ সন্ধ্যাকার নন্দী এখানে দেখা যাবে। তিনজন এই রিভোল্টের লিডার যারা ছিলেন তার নাম হচ্ছে দিব্যা, রুদক আর ভীম। দিব্যা হচ্ছে অফিসিয়াল ছিল এই পালা রাজত্বের, কখন কার রুলে না মাহিপালা 2 এর রুলের সময়। অ্যাডভান্টেজ নিয়েছিল উইকনেস অফ দ্য পালা কিংস, পালা কিংদের উইকনেসের সুযোগ নিয়ে এই রিভোল্টটা করেছিল, ঠিক আছে, যুদ্ধটা করেছিল। মহিপালা ওয়াজ কিল্ড ওয়াইল সাপ্রেসিং দ্য রিভোল্ট, তাহলে মহিপালাকে মারা হয়েছিল যখন এই রিভোল্টটাকে ধামাচাপা দেওয়া হচ্ছিল। দিব্যা ক্যাপচার্ড বরেন্দ্রা অ্যান্ড বিকেম হিজ রুলার, তাহলে কি বলেছে যে না, দিব্যা নিয়েছিল বরেন্দ্রা রিজিয়নটা আর ওইখানকার রুলার হয়ে গেল। বেশি কিছু জানা নেই কতটা পরিমাণে হয়েছিল এই রিভোল্টটা বা কতজন সাপোর্ট করেছিল, কিন্তু রামাপালা যে ছিল ছোট ভাই মহিপালার, চেষ্টা করেছিল হারাতে দিব্যাকে আর রিকভার করে নিতে বরেন্দ্রা রিজিয়নটাকে, মানে আবার করে নিয়ে নিতে চেয়েছিল বরেন্দ্রা রিজিয়নটাকে, কিন্তু সেটা ফেল হয়ে গেছিল। কৈবর্তা কিং ভীমও খুব পপুলার রুলার ছিল। ওই সময় পালাদের যে পাওয়ারটা সেটা লিমিটেড ছিল নর্থ বিহার এরিয়াতে আর নর্থ ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। রামাপালা তারপর হারিয়ে দিয়েছিল আর মেরে দিয়েছিল ভীমকে উইথ দ্য হেল্প অফ অনেকগুলো চিফটেন্স, মানে সামান্তা, বেঙ্গল আর বিহারের এদের চিফটেন্স নিয়ে হারিয়ে দিয়েছিল। আফটার দ্যাট হি এস্টাবলিশড পালারুল ইন বরেন্দ্রা, তারপরে পালারুল উনি স্থাপন করেছিলেন কবে না, কোথায় না, বরেন্দ্রাতে। কামরূপা অফ বেঙ্গল অ্যান্ড পার্ট অফ ওড়িশাতেও, ঠিক আছে। তাহলে ওনার যে ক্যাপিটাল ছিল কোথায় না, রামাবতী সিটি ইন বরেন্দ্রা রিজিয়ন। এই যে রিভোল্টটা হ্যাড এক্সপোজড, মানে বার করে দিয়েছিল দ্য উইকনেস অফ দ্য সেন্ট্রাল অথরিটি ইন দ্য লেটার পার্ট অফ দ্য পালা রুলের যে শেষের দিকে যারা ছিল তারা যে তাদের পাওয়ারের যে উইকনেসটা এটা রিভিল করেছিল। এই তথ্য এই কৈবর্তা রিভোল্টেরটা কোথায় পাওয়া যায়, যে পোয়েট্রি লিখেছে রামচরিত মানসা, সেখানে পাওয়া যায় কবিতাতে, সেটা পরের চ্যাপ্টারে আছে। তাহলে এইটুকু ভালো করে এটা পড়বে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু অনেক সময় শর্ট নোট চলে আসে কৈবর্তা রিভোল্টের উপর। এবার দেখো আসছে রেন অফ দ্য সেনা ডাইনাস্টি ইন বেঙ্গল, বেঙ্গলের সেনা ডাইনাস্টির যে রুলটা ছিল। তাহলে সেনা ডাইনাস্টির যে রাজারা স্টার্ট করেছিল বেঙ্গলের রুল কোন সময় না 11 খ্রিস্টাব্দে, 11 শতাব্দীতে। দেয়ার ডাইনাস্টি তারপর এসে গেছিলো, তাদের রুলটা শেষ হয়ে গেছিলো কখন না 13th সেঞ্চুরির শুরুতে। রুলার এই যে সেনা ডাইনাস্টি কোথাকার ছিল না, কর্ণাটক রিজিয়নের ছিল, সাউথ ইন্ডিয়ার, যেটা কিনা হচ্ছে মাইসোর আর আশেপাশের এরিয়া। প্রথম মানে অ্যাকচুয়ালি তারা ব্রাহ্মণ ছিল, কিন্তু তারপর ক্ষত্রিয়াস হয়ে গেছিল। সামন্তা সেনা যে কিনা ছিল সেনা ডাইনাস্টির, এই কর্ণাটা ছেড়ে দিয়েছিল ফর রাদের জায়গার জন্য, ঠিক আছে, সাম টাইম আগো। ডিউরিং দ্য রুল অফ সামন্ত সেনা অ্যান্ড হিজ সান হেমন্ত সেনা, এদের রাজত্বের সময় সেনারা ডেভেলপ করেছিল কিছুটা ডমিনেশন, মানে পাওয়ার, কোন রিজিয়নের উপর না, রাদ রিজিয়নের উপর। বিজয় সেনা এই যে 1096 থেকে 1159 অবধি ছিলেন,
সান অফ হেমন্ত সেনা ছিল। এক্সপ্যান্ডেড ছড়িয়েছিল তার যে রাজত্বটা সেনা ডাইনাস্টির কোন কোন এরিয়া নিয়ে না, রাত, গওদা, ইস্ট বেঙ্গল আর মিথিলা। তারপর দেখো বলেছে বল্লাল সেনা, যে কিনা ছিল নেক্সট রুলার, হারিয়ে দিয়েছিল পালা কিং গোবিন্দ পালাকে। তাই জন্য বালাসেনা, তারপর বালাসেনা ওনার ফাইনাল ব্লোটা অ্যাটাক করেছিল কার উপর? পালাজের উপর। হি রিফর্মড মানে দ্য সোসাইটি, মানে চেঞ্জেস এনেছিল সোসাইটিতে। আর এস্টাবলিশড অর্থোডক্স ব্রাহ্মণিক্যাল রাইটস অ্যান্ড প্র্যাকটিসেস। এস্টাবলিশ মানে স্থাপিত করেছিল কি? অর্থোডক্স ব্রাহ্মণিক্যাল রাইটস অ্যান্ড প্র্যাকটিসেস। অর্থোডক্স মানে আগেকার দিনের যে ব্রাহ্মণদের যে রীতি রিবাজ প্র্যাকটিস, এইগুলো উনি স্থাপিত করেছিলেন। হিজ সান অ্যান্ড সাকসেসর মানে ওনার ছেলে আর তারপরে যে এসেছিল, যে কিনা হচ্ছে লক্ষ্মণ সেনা, এস্টাবলিশড হিজ ডমিনেশন ওভার প্রয়াগ, বানারস আর পুরী। এই তিনটে জায়গায় তার রুলটা স্থাপিত করেছিল। তার ক্যাপিটাল কোথায় ছিল? না, বিক্রমপুর ইন ইস্ট বেঙ্গল। আরেকটা শহর ওই সময়কার ইম্পর্টেন্ট ছিল লক্ষ্মণাবতী, যেটা কিনা গওদা। ইন এডি 1204-5 সেনা ডাইনাস্টি কেম টু অ্যান এন্ড উইথ দ্য ইনভেনশন অফ দ্য টার্কস। তাহলে টার্কসের যে ইনভেট করেছিল মানে অ্যাটাক করেছিল, তখন সেনা ডাইনাস্টি শেষ হয়ে গেল। এটা নিয়ে দেখো এখানে একটা চার্ট বানিয়েছে, এটা একটুখানি পড়ে নেবে, ঠিক আছে? যে পালা আর সেনা রাজত্বের বেঙ্গল আর বিহারে এক ঝলকে। এবার দেখো বলেছে যে সেনা ডাইনাস্টি তার রুলটা স্টার্ট করেছিল বেঙ্গলে কখন? না, যখন পালা রাজত্বর শেষ বছরগুলোতে, বা এটা বলা যায় যে 11th সেঞ্চুরির মিডিলে পালার লিটিল কন্ট্রোল ছিল বেঙ্গলের প্রতি। শুধুমাত্র ইস্ট বিহার আর নর্থ বেঙ্গল ক্যারিড দ্য লিগ্যাসি, মানে হচ্ছে যে কিছুটা ওই পালা রিজিয়নের যে মানে ইম্পর্টেন্সটা এইটুকু রিজিয়নের উপরেই ছিল। সামন্ত সেনা আর তার ছেলে হেমন্ত সেনা ক্যাপচার্ড দ্য অপরচুনিটি, ঠিক আছে? সিজড মানে হলো ক্যাপচার্ড, এই অপরচুনিটি সুযোগটা নিয়ে নিয়েছে আর নিজেদের রুল স্থাপিত করলো কোথায়? রাত রিজিয়ানে। কাইভার দ্য রিভল্টটা কখন হয়েছিল? পালা রাজত্বের শেষের দিকে। এটা কি করেছিল? হেল্প করেছিল বেস ফর্ম করতে সেনা রাজত্বের জন্য। নেক্সট এবার দেখো বলেছে অন্যান্য যে আঞ্চলিক পাওয়ার্সগুলো আছে সেইগুলো, ঠিক আছে? তো কি বলেছে দেখো, এখনও অবধি আমরা পড়েছি অ্যাবাউট দ্য ক্রনিকলস অফ বেঙ্গল, বেঙ্গলের সব গল্পের ব্যাপারে আমরা পড়েছি। 7th আর 8th সেঞ্চুরিতে কোয়াইট আ ফিউ ডাইনাস্টিস অ্যান্ড কিংডমস রোজ ইন বোথ নর্থ আর সাউথ ইন্ডিয়া। These dynasties accepted the presence of the local influential people. মানে 7th আর 8th সেঞ্চুরিতে কিছু কিছু নতুন ডাইনাস্টির নতুন কিছু রাজত্ব আর নতুন কিছু মানে পাওয়ার কোথায় দেখা গেছে? নর্থ আর সাউথ ইন্ডিয়াতে। এই যে রাজত্বগুলো তা প্রেজেন্স অ্যাকসেপ্ট করে নিয়েছিল, লোকাল যে প্রভাবশালী মানুষদের প্রেজেন্স অ্যাকসেপ্ট করে নিয়েছিল। বড় বড় ল্যান্ডলর্ডস অর চিফটেন্স মানে যারা বড় বড় ল্যান্ডের জমিদার বা মেন যারা মানুষরা ছিল অফ ওয়ারিয়ার্স, যারা যুদ্ধ করতো, ওয়্যার অফেন অ্যাওয়ার্ডেড, তাদেরকে কী কী টাইটেল দেওয়া হতো? সামান্তা, মহাসামান্তা আর মহামন্ডলেশ্বর। তাহলে এগুলো একটু মনে রেখো। ইন রিটার্ন দে উড, তারা কী করতো না ফেরতে তারা পে করতো ট্যাক্স আর ট্রিবিউট টু দ্য কিং অর হাই অথরিটিতে যারা ছিল তাদেরকে। তারা যুদ্ধেও তারা পার্টিসিপেট করতো যখন রাজা বলতো সেটা করার জন্য। কিছু কিছু জন আবার তাদের যে রাজত্বটা ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে রাজত্ব করতো। কিসের সুযোগ নিয়ে? না, রাজার উইকনেসের সুযোগ নিয়ে। দেখা গেছে যে রাষ্ট্রকূটাস যে ডেকানের ছিল ওয়্যার আন্ডার দ্য সাবজুগেশন অফ দ্য চালুক্যাস অফ কর্ণাটকা। ইন দ্য মিডল অফ 8th সেঞ্চুরি রাষ্ট্রকূটা রুলার দান্তি দুর্গা ওভারথ্রিউ মানে হারিয়ে ফেলেছিল দ্য চালুক্য কিংকে।
আর বিকেম দ্য সভারেন মনার্ক, আর ওখানকার মনার্ক মানে রাজা হয়ে গেল। অফেন মেন উইথ এক্সেপশনাল মিলিটারি ক্যাপাবিলিটি, মানে যাদের খুব দারুণ মিলিটারি সব ক্যাপাবিলিটি, মানে যে ছিল দক্ষতা ছিল, তারা কি করতো, নতুন রাজত্ব সেট আপ করতো এই হেল্প নিয়ে তাদের কিন্সম্যান। এই সেকশনে এটা পড়া যাবে। দেখো বলেছে প্রথমে স্টার্ট করা যাক নর্থ ইন্ডিয়া নিয়ে। পালা রুল করেছিল কিছু কিছু বড় বড় জায়গা, বেঙ্গলের, বিহারের আর ঝাড়খণ্ডের। গুর্জারা প্রতিহারাস আরেকটা ফোর্স ছিল টু রেকন উইথ। তারা রুল করতো রাজস্থান, গুজরাট, মালাব আর নর্থ ইন্ডিয়াতে। তাদের মধ্যে কিং নাগাভাটা 2 আর কিং ভোজা 1 আর মিহির ভোজ ছিল। তারা খুবই পাওয়ারফুল ছিল। আর নাগাভাটা 2 ক্যাপচার্ড মানে নিয়ে নিয়েছিল কানাউজ জায়গাটাকে, আর সেটার ক্যাপিটাল করে নিয়েছিল। তারপরে প্রতিহারাস উইক হয়ে গেল, ঝামেলা যখন হতে শুরু করলো, ঠিক আছে। যখন রুল ছিল হর্ষবর্ধনার, কানাউজ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেল উত্তরাপথার। কেন না, তার ওই জায়গাটার লোকেশনের জন্য। এটা বোঝাতে তো যে প্রুফ ছিল যে ক্যাপচার করবে কানাউজকে, মানে কানাউজ যে জায়গাটাকে, তাদের সুপ্রিমেসি হবে, মানে পাওয়ারফুল হয়ে যাবে পুরো ওই গঙ্গা ভ্যালিটার উপর। কারণ ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, রিভার রয়েছে, তাই ট্রেড, ব্যবসা আর ওখানকার মিনারেল ওয়েলথ অফ দিস রিজিয়ন ওয়ার লুক্রেটিভ, মানে খুব লোভ দেখাতো অর্থনীতির দিক দিয়ে। সিন্স দ্য 8th century AD থেকে অনেক ঝামেলা হয়েছিল পালাস, গুর্জারা, প্রতিহারাস আর রাষ্ট্রকূটাসের মধ্যে, যে কে কানাউজকে কন্ট্রোল করবে। এটাকেই বলা হতো ট্রাইপার্টাইট স্ট্রাগল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে, ব্র্যাকেট করা রয়েছে দেখো, সিন্স থেকে ডাইনাস্টি অবধি এটুকু পড়বে। দ্য কনফ্লিক্ট, এটা প্রায় 200 বছর ধরে চলেছে ঝামেলাটা, আর 3টে রাজত্বকেই ধ্বংস করে দিয়েছিল। এই সময় পালা ডাইনাস্টিটা আস্তে আস্তে উইক হয়ে গেল, তারপর সেনা ডাইনাস্টি আস্তে আস্তে দেখা গেল। এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক আসছে, চোলাস অফ সাউথ ইন্ডিয়া। তো যখন এই আঞ্চলিক কিছু পাওয়ার দেখা গেছে সাউথ ইন্ডিয়াতে, তাদের মধ্যে দেখো পল্লাবাস, পান্ডিয়াস আর চোলাসটা খুব পাওয়ারফুল হয়ে গেছিল। চোলাস তাদের রাজত্ব স্থাপিত করেছিল কোথায় না, অন দ্য ডেল্টা রিজিয়ন অফ কাভেরি নদী আর তার ট্রিবিউটারিজ, মানে শাখা প্রশাখা নদীর উপর, মানে উপর তো নয়, আশেপাশে আর এরিয়াগুলোতে। বিজয়ালয়া ওভারথ্রু, মানে হারিয়ে দিয়েছিল কিং মুট্টাবাইয়াকে, যে ওখানকার রুলার ছিল, আর ফাউন্ড করেছিল, খুব ইম্পর্টেন্ট, চোলা ডাইনাস্টির ফাউন্ডার হচ্ছে বিজয়ালয়া। নতুন একটা শহর থাঞ্জাভুর আর তাঞ্জোরকে সেট আপ করা হয়েছিল ক্যাপিটাল হিসেবে, খুব ইম্পর্টেন্ট চোলার ক্যাপিটাল। তারপর যারা বিজয়ালয়া এরিয়ার সাকসেসার্স, মানে পরপর যারা এসেছিল, তারা আরও ছড়িয়েছিল রাজত্বটাকে। পান্ডিয়া রিজিয়ন সাউথের আর পল্লবা রিজিয়ন নর্থের ওদের আন্ডারে চলে আসলো। AD 985-এ রাজারাজা 1 এস্টাবলিশ করেছিল চোলা সুপ্রিমেসি। কোন কোন জায়গায়, মানে চোলা রাজত্বর পাওয়ারটা কোথায় কোথায় স্থাপিত করেছিল না, কেরালা, তামিলনাড়ু আর কিছু বড় বড় এরিয়া কর্ণাটকার। হিজ সান রাজেন্দ্র 1 হারিয়েছিল চালুকিয়া রুলার অফ চালুকিয়া পাওয়ার অফ কল্যাণীর। উনি টাইটেল নিয়েছিল গাঙ্গাই কন্ডা চোলা, খুব ইম্পর্টেন্ট, আফটার ডিফিটিং দ্য পালা কিং অন দ্য ব্যাঙ্কস অফ রিভার গঙ্গা ইন অ্যান এক্সপেডিশন, মানে যে একটা যুদ্ধে অ্যাগেনস্ট দ্য পালা ডাইনাস্টি। বোথ রাজারাজা 1 আর রাজেন্দ্র 1 অনেক ভালো ভালো নেভি সেট আপ করেছিল। নেভি মানে তো জানো যে ওয়াটার ট্রান্সপোর্ট, যে শিপ টিপ দিয়ে করা হয়। তার জন্য চোলাস ওয়্যার এবেল টু মেনটেন কন্ট্রোল ওভার কমার্স। এই জন্য ব্যবসাটা ভালো চালিত করত এই চোলাসরা বিটুইন ইন্ডিয়া আর সাউথ ইস্ট কান্ট্রিজদের মধ্যে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজের মধ্যে। হলো, তো আজকের মতন এতটুকুই রাখলাম। আবার নেক্সট ডে থেকে আমি এই টপিকটা কন্টিনিউ করব। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো আর একটু করে আইডিয়া হচ্ছে যে কোন কোন থেকে কিভাবে এরিয়া থেকে ভালো, মানে মোটামুটি কোয়েশ্চেন আসতে পারে। তো এইভাবে তোমরা পড়ো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু অন্তত একটা লাইক করো, কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা।
আমি চেষ্টা করি রোজ তোমাদের জন্য একটু করে হলেও সময় বার করে ভিডিওগুলো করার। যত প্রবলেম বা শরীর খারাপ থাকুক, আমার এখন খুবই শরীর খারাপ, তাও চেষ্টা করছি আমি তোমাদের জন্যে সময় বার করে একটু করে ভিডিওটা করার। কারণ না হলে তো মানে এগোবে না, এত সিলেবাস তো, তাই জন্য। তো এই এফার্টটার জন্যে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা যদি আজকে আমার পাশে থাকো তাহলে আমি আরও এগোনোর মোটিভেশনটা ভালো করে পাবো। আশা করি বুঝবে সেটা আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।